আচ্ছা, আমার স্লাইড আশা করি আবার দেখা যাচ্ছে। আমরা ওই দিন শেষ করছিলাম হচ্ছে এই সাইডটাতে, যে অ্যানালিটিক্যাল মেমোরেন্ডাম রিপোর্ট, মানে রিপোর্টের বিভিন্ন টাইপ দেখছিলাম। একটু পরে জিনিসটা আবার দেখবো, আশা করি আপনাদের সবার মনে পড়বে। তো রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্টের অনেকগুলা অ্যাসপেক্ট থাকতে পারে। হইতে পারে যে পলিসি অ্যাসপেক্ট, আপনি হচ্ছে আপনার কোম্পানির কোন একটা পলিসি, ওই যে বলছিলাম যে আমরা শুধুমাত্র সপ্তাহে 5 দিন অফিস করি, এখন কি আমরা শুক্র শনিবার অফিস করব কিনা, এরকম যদি কোনো পলিসি আপনি মানে যা ছিল তাই রাখতে চান, মানে আগে যে মানে প্রিভিয়াস যে পলিসিটা ছিল ওইটাই ঠিক থাকবে নাকি নতুন কোনো পলিসি ইন্ট্রোডিউস করবেন, এইটা একটা রিকমেন্ডেশন রিপোর্ট হইতে পারে বা জাস্টিফিকেশন রিপোর্ট হইতে পারে। সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট সামথিং ইজ ডিজায়ারেবল আনডিজায়ারেবল। মনে করেন আপনার অফিসে আপনি একটা জেনারেটর লাগাবেন, আপনার হায়ার অথরিটি চিন্তা করছে যে একটা অনেক বেশি কারেন্ট যাচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আমরা একটা জেনারেটর কিনতে যাচ্ছি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা মানে অ্যানালাইসিস করে দেখার জন্য যে আসলে জেনারেটর ইউজ করলে আপনি মানে কারেন্ট চলে যাওয়ার সময় মানে যে প্রোডাক্টিভিটিটা, মানে জেনারেটর কেনা প্লাস জেনারেটর অপারেট করতে যে কস্টিং হবে, মানে আমি নর্মালি জেনারেটর ইউজ করে যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারি, ওই সময় যদি আমার কর্মচারীরা কাজ করে তাহলে কি আসলে লাভের পরিমাণটা বেশি হবে কিনা, এরকম আপনাকে একটা ফিনান্সিয়াল অ্যানালাইসিস করতে দিল মনে করেন। তো আপনি এরকম একটা অ্যানালাইসিস করে রিকমেন্ডেশন দিলেন যে আচ্ছা ঠিক আছে জেনারেটর কেনা যাইতে পারে বা জেনারেটর কিনা লাভ নাই, আপনি রিকমেন্ড করলেন। তারপর দেখেন যে ডিফেন্ড দ্য অ্যাকুরেসি অফ ইনফরমেশন, আপনার কাছে আপনার হায়ার অথরিটি কোন একটা ইনফরমেশনের অ্যাকুরেসি জানতে চাইছে, যে তুমি একটু এরকম একটা ইনভেস্টিগেশন করে দেখো যে আমাদের কোম্পানি গত 6 মাস যাবত লসে আছে, তো আমাদের মনে হচ্ছে এই কারণে লস হচ্ছে, তো তুমি একটা ইনভেস্টিগেশন করে এটা সপক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। তো আপনি এরকম মানে ইনফরমেশনের অ্যাকুরেসি চেক করার জন্য একটা রিপোর্ট সাবমিট করতে পারেন চেক টেক করে। আর লাস্টের পয়েন্টটা কি ছিল, যে রিপোর্ট মে বি ইন রেসপন্স টু এ রিকোয়েস্ট অর ইট মে বি ভলান্টিয়ারি, মানে আপনার হায়ার অথরিটি আপনার কাছে রিপোর্ট মানে কোন একটা কাজ করার জন্য রিকোয়েস্ট করতে পারে যে তুমি কাজটা করতে রিপোর্ট দাও, অথবা এমনও হইতে পারে যে আপনার হায়ার অথরিটি আপনার কাছে জানতে চায় নাই, বাট আপনি নিজে উইলিংলি একটা রিপোর্ট জেনারেট করে তাদের কাছে সাবমিট করতে পারেন। এতটুকু ছিল আমাদের লাস্ট ক্লাসের পড়াশোনা। আমাদের আজকের পড়াশোনায় আমরা আসি। আমরা দেখছিলাম যে একটা রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট কত রকম হইতে পারে, মানে আপনার দেখলাম যে পলিসি অ্যাসপেক্ট হইতে পারে, রিকমেন্ডেশন অ্যাসপেক্ট হইতে পারে, তারপর হচ্ছে সে নিজে চাইলে দিতে পারে বা তার হায়ার অথরিটি তার কাছে রিকোয়েস্ট করতে পারে, এরকম অনেকগুলো অ্যাসপেক্ট দেখছি। জাস্ট একটু আমি আর 2টা মিনিট একটু আগের ক্লাসটা রিভিউ করি। আপনাদের মনে আছে যে রিপোর্টকে লেন্থের উপর বেস করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কে বলতে স্যার পারবেন? 2 ভাগে। রিপোর্টকে হচ্ছে তার লেন্থের উপর বেস করে আমরা 2 ভাগে ভাগ করি, কি কি মনে আছে? স্যার শর্ট আর লং। শর্ট আর লং, ওকে। শর্ট রিপোর্টকে আমরা কয় ভাগে ভাগ করি মনে আছে? স্যার 2 ভাবে। কি কি? মেমোরেন্ডাম রিপোর্ট আর একটা কি? লেটার। লেটার রিপোর্ট। মেমোরেন্ডাম রিপোর্টকে আমরা কয় ভাগে ভাগ করি মনে আছে? স্যার 2 ভাগে। কি কি? ইনফরমেশনাল আর ইনফরমেশনাল আর একটা ছিল ইন্টারপ্রিটেটিভ। ইন্টারপ্রেটিভ। ইনফরমেশনালটা ছিল আবার 3 রকমের: কনফারেন্স রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট। আর ইন্টারপ্রিটেটিভ রিপোর্টটা ছিল হচ্ছে 2 রকমের, একটা ছিল হচ্ছে পার্সোনাল রিপোর্ট, আর আরেকটা ছিল কি রিকমেন্ডেশন অথবা জাস্টিফিকেশন রিপোর্ট। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এই রিকমেন্ডেশন রিপোর্ট আসলে কয় রকম হইতে পারে, ঠিক আছে, মানে কি কি অ্যাসপেক্টে রিকমেন্ডেশন লেটার রিপোর্ট বা জাস্টিফিকেশন রিপোর্ট আপনি লিখতে পারেন। আর দেখছিলাম হচ্ছে এই রিকমেন্ডেশন রিপোর্টের বা জাস্টিফিকেশন রিপোর্টের হচ্ছে আপনার আহ আপনার হায়ার অথরিটি আপনাকে বললে আপনি দিতে পারেন, আপনি নিজে থেকেও দিতে পারেন। এখন দেখবো হচ্ছে সেকশনস অফ রিকমেন্ডেশন অর জাস্টিফিকেশন রিপোর্ট। একটা রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্টের কতগুলা সেকশন বা কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট থাকবে। নর্মালি আমরা যে ওই যে রাইটিং প্রপোজাল দেখছিলাম কিভাবে প্রপোজাল দেখতে হয়, প্রপোজালের 3টা পার্ট ছিল: প্রিফেটরি পার্ট, মেইন বডি, সাপ্লিমেন্টারি পার্ট। একটা জাস্টিফিকেশন রিপোর্টেরও 3টা পার্ট থাকবে: ইন্ট্রোডাকশন, মেইন বডি, আর হচ্ছে টার্মিনাল সেকশন, মানে কনক্লুশন বা রিকমেন্ডেশন, মানে আপনি যে কথাবার্তাগুলো বলে রিপোর্টটা শেষ করবেন, ঠিক আছে। তো দেখেন যে ইন্ট্রোডাকশনে আপনি কি কি আনবেন, পারপোজ, আপনি কি উদ্দেশ্যে রিপোর্টটা লিখতেছেন, আপনাকে উদ্দেশ্যটা বলতে হবে। যে টু আইডেন্টিফাই দা কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট, আপনারা ল্যাব রিপোর্টে একটা অবজেক্টিভ লিখে লিখেন না, ওরকমই মানে আপনাকে একটা পারপোজ বা উদ্দেশ্য লিখতে হবে। অথরাইজেশন, আপনাকে আপনার পরিচয় দিতে হবে যে আপনি আসলে কে। আপনি লিখলেন যে সাপোজ ইফতেখার আহমেদ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার বায়োস্ট, এরকম কিছু একটা লিখলেন, ঠিক আছে। লেআউট অফ রিপোর্ট, এরপর হচ্ছে আপনি রিপোর্টে কি কি আলোচনা করছেন, রিপোর্টের মধ্যে আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি আগাইছেন, তার একটা সামারি বা লেআউট দিতে হবে আপনাকে। এই গেল আপনার ইন্ট্রোডাকশন। তারপর আপনি চলে আসতেছেন এই আমাদের জাস্টিফিকেশন রিপোর্টের সেকেন্ড পার্ট, মেইন বডিতে, টেক্সট ডিসকাশন, মানে যেখানে আপনি আপনার মূল কথাবার্তাগুলো তুলে ধরবেন। আপনি ফার্স্টে কি করবেন, যে কারেন্ট স্টেট অফ দ্য প্রবলেম। তো কারেন্ট স্টেট মনে করেন যে বায়োস্টে এরকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো আমরা যে কনক্রিটটা দিয়ে ঢালাই দিচ্ছি, ওই কনক্রিটটার হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ 28 দিনে ডিজায়ার্ড স্ট্রেন্থ আসতেছে না, এটা হচ্ছে আমার প্রবলেম। তো আপনি কারেন্ট স্টেট অফ দ্য প্রবলেমটা তুলে ধরলেন, যে মানে প্রবলেমটা আসলে কোন অবস্থায় আছে। ইফেক্টস এন্ড কজেস অফ দ্য প্রবলেম, এই প্রবলেমের কারণে কি কি ইফেক্ট পড়তে পারে, যে এই প্রবলেমের কারণে হচ্ছে আমরা যে পার্মানেন্ট ক্যাম্পাসে কনস্ট্রাকশনের কাজে এই কনক্রিটটা ব্যবহার করতেছি, হয়তো ওই বিল্ডিং গুলার লাইফ টাইম 100 বছর না হয়ে 50 বছর বা এরকম 30 বছর 40 বছর মানে হয়ে যাবে, লাইফ টাইম কমে যাবে এবং বিল্ডিং গুলো অনেক তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। তো এরপর আপনি প্রবলেমটা কেন হচ্ছে, প্রবলেমটা এটার কনক্রিট কেন তার ডিজায়ার্ড স্ট্রেংথ অ্যাচিভ করতে পারতেছে না 28 দিনে, আপনি মানে কারণটা তুলে ধরবেন। যে হয়তো লেবাররা আপনার সাইটে যখন কনস্ট্রাকশনের জন্য এরকম কনক্রিট মিশাচ্ছে বা কনক্রিট মিক্স করতেছে, তখন হচ্ছে পানির পরিমাণ অতিরিক্ত দিচ্ছে, এটা একটা কারণ হতে পারে। সিমেন্টের কোয়ালিটি ভালো না, এটা একটা কারণ হতে পারে। এগ্রিগেটের সাইজ অতিরিক্ত পরিমাণে বড় সাইজের এগ্রিগেট ইউজ করতেছে, এটা একটা হইতে পারে। তারপর যে বালিটা ইউজ করতে হবে, বালিতে হচ্ছে ফাইন পার্টিকেল কম, কোর্স পার্টিকেল বেশি, এটা একটা হইতে পারে। মানে আপনি জাস্ট কারণগুলা তুলে ধরবেন যে এই কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এবার দেখেন যে পসিবল অপশনস টু রিমুভ প্রবলেম, কি করলে বা কি কি পসিবল অপশন আছে আপনার এই প্রবলেম গুলো ওভারকাম করার জন্য। আপনি বলতে পারেন যে একজন এক্সপেরিয়েন্স সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ যাইতে পারে, যে হচ্ছে কনস্ট্রাকশনের সময় কোয়ালিটি ইনশিওর করবে। আমরা সিমেন্ট, ভালো কোয়ালিটি সিমেন্ট, আমরা এ ক্যাটাগরি সিমেন্ট, আকিজ সিমেন্ট, শাহ সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট, হোলসিম সিমেন্ট, আমরা এই সিমেন্ট গুলা পারচেস করে দেখতে পারি যে কনক্রিটের স্ট্রেংথ ডেভেলপ করে কিনা। আমরা বালি হচ্ছে ফাইন পার্টিকেলের সংখ্যা বাড়িয়ে দিতে পারি। মানে এরকম কিছু রিকমেন্ডেশন আপনি সাজেস্ট, মানে পসিবল অপশন যে কি কি ফলো করলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা রিমুভ হবে, প্রবলেমটা দূর হয়ে যাবে, আপনি বললেন। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া ইন ইভালুয়েটিং সলিউশন, আপনি যে এই সলিউশন গুলো দিছেন, যে আমরা ছোট সাইজের বালি মানে এফএম কম এরকম সাইজের বালি ইউজ করব। তারপর হচ্ছে আমরা পানির যে পানির পরিমাণ যেন কম ইউজ করে কনক্রিট তৈরি করার সময় একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করবো এখানে। এই যে আপনি সলিউশন গুলো বলছেন, এই সলিউশন গুলোকে আপনি নিজের থেকে বলছেন, অবশ্যই আপনি কোনো গাইডলাইন ফলো করছেন, হয়তো আপনি এসিআই কোড ফলো করছেন, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, অথবা আপনি এএসটিএম কোড ফলো করছেন, আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং ম্যাটেরিয়াল, আপনি কিছু একটা ফলো করছেন। আপনি কোন গাইডলাইন বা কোন কোড ফলো করে এই সলিউশন গুলো ইভালুয়েট করছেন, ওই ক্রাইটেরিয়া গুলো আপনাকে বলে দিতে হবে, যে আমি এসিআই 221 এই সেকশনটা ফলো করছি এই সলিউশনটা বলার সময়, আমি এএসটিএম 334 এই গাইডলাইনটা ফলো করছি বা এই সলিউশনটা ফলো করছি, মানে এই সলিউশনটা দেওয়ার জন্য। ঠিক আছে, মানে আপনি যে প্রেসক্রিপশন লিখতেছেন যে ডাক্তার হিসেবে কনক্রিটের মানে সলিউশন, আপনি যে রোগের রেমেডি বলতেছেন, রেমেডি গুলো আসলে আপনি কোথা থেকে বলতেছেন, আপনাকে রেফারেন্স গুলো বলে দিতে হবে। ঠিক আছে, তারপরে লাস্টে হচ্ছে আপনি একদম ফাইনালি কিছু সলিউশন দিবেন যেগুলো হচ্ছে আপনি রিকমেন্ড করতেছেন। মানে হয়তো আপনার যে প্রবলেমটা তার অনেকগুলো পসিবল সলিউশন থাকতে পারে, বাট আপনি পার্টিকুলারলি একটা সলিউশন রিকমেন্ড করলেন, যেটা করলে হয়তো প্রবলেমটা দূর হইতে পারে। ঠিক আছে, এইভাবে করে আপনি পুরা মেইন বডিটা সাজাইলেন। আর লাস্টে কি দেখেন, টার্মিনাল সেকশন, এবার আপনাকে আপনার রিপোর্টটা শেষ করতে হবে। ব্রিফ সামারি অফ মেজর পয়েন্ট, আপনি উপরে মানে সেকেন্ড পার্টে মেইন বডির মধ্যে যেই পয়েন্ট গুলো আলোচনা করছেন, তাদের একটা ব্রিফ বা সংক্ষিপ্ত সামারি দিতে হবে আপনাকে টার্মিনাল সেকশনে। সেকেন্ড, একটা কনক্লুশন আপনাকে টানতে হবে, মানে একটা পুরো জিনিসটাকে সামারি করে একটা কনক্লুশন, একটা কনক্লুশন ড্র করতে হবে। আর লাস্টে হচ্ছে ফাইনালি আপনি হচ্ছে আপনার রিকমেন্ডেশনটা আরেকবার মানে গুছায় বলবেন যে ওকে, মানে সকল তথ্য যুক্তি প্রমাণের সাপেক্ষে আমরা বুঝতে পারতেছি যে কনক্রিটের স্ট্রেংথ কম আসার পিছনে হচ্ছে অতিরিক্ত পানি অ্যাড করাই দায়ী। সো একজন এক্সপেরিয়েন্স সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া যাইতে পারে, যে হচ্ছে কনস্ট্রাকশনের সময় কোয়ালিটি এনশিওর করবে। ঠিক আছে, এবং তার কাজ কি হবে, ঢালাই মিলানোর সময় সে হচ্ছে একটু পর পর স্লাম টেস্ট করে দেখবে যে স্লাম টেস্টের ভ্যালু কত আসতেছে। ওই স্লাম টেস্ট করলেই বুঝতে পারবে যে আসলে অতিরিক্ত পানি মিলাইছে নাকি মিলায়নি। ঠিক আছে, তো আপনি লাস্টিকে রিকমেন্ডেশনটাও বলে দিলেন। তাহলে জাস্টিফিকেশন রিপোর্ট বা রিকমেন্ডেশন রিপোর্টের সেকশন গুলা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না কোনটা? জি স্যার, ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। যে একটা ইন্ট্রোডাকশন থাকবে,
তারপর হচ্ছে একটা মেইন বডি বা টেক্সটের একটা ডিসকাশনের একটা পার্ট থাকবে, আর লাস্টে গিয়ে একটা কনক্লুশন পার্ট থাকবে বা টার্মিনাল সেকশন থাকবে। ওকে, তো আমরা আশা করি যে আমাদের এই রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্টের যে সেকশন গুলা। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার স্লাম টেস্টের ভ্যালু নরমালে আসলে কত, এটা স্যার ভুলে গেছি, স্যার এটা যদি একটু বলতেন। স্লাম টেস্টের ভ্যালু এক এক জায়গায় এক এক রকম। আপনি যদি স্ল্যাব ঢালাই দেন, স্লাম টেস্টের ভ্যালু হচ্ছে সম্ভবত 50 মিলিমিটার থেকে 100 মিলিমিটার এক্স্যাক্টলি। আচ্ছা, আজকে ক্লাসটা শেষ করে তাহলে দেখাই দিব, ঠিক আছে? ক্লাসটা শেষ করি, তারপরে দেখাই দিব যে সাউন্ড টেস্টের ভ্যালু কত। স্যার আচ্ছা ঠিক আছে। মানে এখন তো ফ্লো এর মধ্যে আছি, ক্লাসটা আগে শেষ করি। আচ্ছা, এরপর দেখেন আমাদের কই ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট। ইন্টারপ্রিটেটিভ রিপোর্টের মধ্যে একটা ছিল রিকমেন্ডেশন বা সরি, ইন্টারপ্রিটেটিভ রিপোর্টের মধ্যে আমাদের জাস্টিফিকেশন রিপোর্ট বা রিকমেন্ডেশন রিপোর্ট আমরা দেখলাম। আমরা পার্সোনাল রিপোর্টে কি কি থাকতে হবে ওটাও দেখছি। আমাদের মোটামুটি শর্ট রিপোর্টের যে দুইটা ফরম্যাট ছিল, শর্ট রিপোর্ট দুইটা ফরম্যাট কি কি ছিল? একটা ছিল হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্ট, আরেকটা কি ছিল? লেটার লেটার রিপোর্ট ছিল না? একটা ছিল লেটার রিপোর্ট। তো এই মেমোরেন্ডাম রিপোর্টের ইচ্ছা কাহিনী আমরা এতক্ষণ দেখলাম। এখন আমরা শুরু করতেছি লেটার রিপোর্ট। এটাও কিন্তু এক ধরনের শর্ট রিপোর্টই, ঠিক আছে? তো দেখেন যে লেটার রিপোর্টের মধ্যে কি হবে। স্মল রিপোর্ট ইন লেটার ফর্ম, মানে হচ্ছে এটা এক ধরনের ছোট রিপোর্ট বা শর্ট রিপোর্ট, কিন্তু এটার ফরম্যাটটা হচ্ছে একটা চিঠির মতো, ঠিক আছে? ইউজড টু সেন্ড ইনফরমেশন টু এ রিডার আউটসাইড দ্য অর্গানাইজেশন। মানে হচ্ছে দেখেন, যখন ছোট টাইপের কোনো রিপোর্ট আপনি আপনার মানে অর্গানাইজেশনের ভিতরে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে পাঠাচ্ছেন, মনে করেন বায়োস্টের আপনার সিওই অফিস থেকে সিভিল ডিপার্টমেন্টে কোনো একটা চিঠি পাঠাইলো, বা সিভিল ডিপার্টমেন্ট থেকে সিওই কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসে হচ্ছে একটা চিঠি পাঠাইলো, তখন আমরা যে শর্ট রিপোর্টটা ইউজ করব, এই রিপোর্টটাকে কি রিপোর্ট বলবো? কে বলতে পারবেন? এই রিপোর্টটাকে কি রিপোর্ট বলবো? মেমোরেন্ডাম রিপোর্ট বলবো, যেহেতু একই অর্গানাইজেশনের ভিতরে হচ্ছে চিঠি আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? মেমোরেন্ডাম রিপোর্ট পাঠাবো। মেমোরেন্ডাম বানানটা বলেছে, দেখে নিয়েন। আর আমরা যদি বায়ুস থেকে মনে করেন হচ্ছে ঢাকাতে কোনো ইউনিভার্সিটিতে একটা চিঠি পাঠানো হইলো, বা কাদিরাবাদে যে বাউরেট আছে ওইখানে একটা চিঠি পাঠানো হইলো, তো এরকম একটা অর্গানাইজেশন থেকে আরেকটা অর্গানাইজেশনে যখন চিঠি পাঠানো হয়, এরকম শর্ট টাইপের চিঠি, তখন কি করতে হবে? মেমোরেন্ডাম রিপোর্ট পাঠাইতে হবে না লেটার রিপোর্ট পাঠাইতে হবে? কোনটা? লেটার রিপোর্ট স্যার। তখন পাঠাইতে হবে লেটার রিপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন বলাই আছে যে ইউজ টু সেন্ড ইনফরমেশন, ইনফরমেশন টু এ রিডার আউটসাইড দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? মানে হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশন থেকে বাইরে যখন কোনো ইনফরমেশন পাঠাবেন এরকম কোনো শর্ট রিপোর্টের মাধ্যমে, তখন ওই শর্ট রিপোর্টটা হচ্ছে হয়ে যাবে লেটার রিপোর্ট। আর যদি আপনি আপনার অর্গানাইজেশনের ভিতরেই এরকম কোনো শর্ট রিপোর্ট পাঠান বা কোনো এরকম মানে ছোট টাইপের রিপোর্ট পাঠান এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আপনার অর্গানাইজেশনের ভিতরেই, তখন এটাকে বলা হচ্ছে মেমোরেন্ডাম রিপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে লেটার রিপোর্টে কি কি থাকবে। একটা ডেট থাকবে সবার উপরে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু জিনিসগুলা দেখাইলে মনে হয় ক্লিয়ার হবে। জাস্ট একটা আমরা চলুন একটা ফরম্যাট বানানোর চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের ব্যাপারটা মাথায় ঢুকবে আর কি। সাপোজ মনে করেন যে আমি হচ্ছি একজন ল্যাবরেটরি, মানে ল্যাবরেটরিতে আমি এরকম কনক্রিট ভাঙা ভাঙা টেস্ট করি। তো বায়োস্ট আমার কাছে জানতে চাইছে যে তাদের যে সিলিন্ডার গুলা তারা ল্যাবে কাস্টিং করছে, ওই সিলিন্ডার গুলা আমাকে দিচ্ছে ভাঙার জন্য। আমি ভাঙা দেখছি যে খুব একটা ভালো স্ট্রেংথ আসতেছে না, এবং মানে কি প্রবলেম আমাকে এটা অ্যানালাইসিস করার জন্য দেওয়া হয়েছে। মনে করেন আমি হচ্ছে এখন বায়োস্টের কাছে একটা রিপোর্ট সাবমিট করতেছি। আমি মনে করেন চাকরি করি বাইরের কোন অর্গানাইজেশনে, তাহলে আমি বায়োস্টের কাছে কি পাঠাবো? আমি লেটার রিপোর্ট পাঠাবো। তো লেটার রিপোর্টে ফার্স্টে কি থাকবে? যে ডেট থাকবে, ঠিক আছে? যে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। মানে আমরা অ্যাপ্লিকেশন যেভাবে লিখি আর কি, যে 13th অফ, আজকে কত তারিখ? এটা কি মাস চলে? এটা নভেম্বর মাস চলতেছে, নভেম্বর 2020। ওকে, ডেট দিলাম। তারপর দেখেন যে ইনসাইড অ্যাড্রেস, ঠিক আছে? তো ইনসাইড অ্যাড্রেসটা নরমালি আমরা একটু পরে লিখি, আমরা ফার্স্টে স্যালুটেশন দিয়ে দিই। ডেটের পরই চলে আসে কি স্যালুটেশন, যে টু দি প্রজেক্ট ইঞ্জিনিয়ার বায়োস্ট কুমিল্লা। আমি সবকিছু সংক্ষেপে লিখতেছি, এরপর অ্যাড্রেস থাকবো মনে করেন যে বায়োস্ট কুমিল্লা, ঠিক আছে?
তাহলে ইনসাইড অ্যাড্রেসও চলে আসলো, স্যালুটেশনও চলে আসলো, ডেটও চলে আসলো। তারপর দেখেন সাবজেক্ট লাইন, এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো সাবজেক্ট হচ্ছে মনে করেন অ্যানালাইসিস অফ দি লো কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট সিলিন্ডার্স এট বায়োস্ট, ঠিক আছে, বা অফ বায়োস্ট। বায়োস্টের কনক্রিট সিলিন্ডার গুলার কম্প্রেসিভ স্ট্রেংথ লো কেন আসতেছে এটা অ্যানালাইসিস করতে আমাকে দেওয়া হয়েছিল, তো আমি এটা অ্যানালাইসিস করছি। তো আমি একটা সাবজেক্ট লাইন লিখলাম। তারপর আমার রিপোর্টের মেইন বডি, ঠিক আছে, যে মানে রিপোর্টের এরপর আমি আমার মেইন কথাবার্তা শুরু করব যে স্যার আমি হচ্ছে অমুক অমুক জায়গা থেকে বলতেছি, আমি অমুক জায়গায় ল্যাবরেটরিতে কাজ করি। আমার কাছে বলা হয়েছিল আপনাদের সিলিন্ডার গুলো টেস্ট করার জন্য, তো আমি টেস্ট করছি, টেস্ট করে আমি সামথিং 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 পাইছি। এগুলো হচ্ছে মেইন বডির মধ্যে কথাবার্তা গুলো আছে। একটু পর আমরা দেখবো যে লেটার রিপোর্টের বডি কিভাবে লিখতে হয়। মেইন কথাবার্তা লেখার পরে আপনাকে একটা কমপ্লিমেন্টারি ক্লোজ মানে থ্যাংক ইউ দিয়ে আমরা লিখি না যে ইন দা, আমরা অ্যাপ্লিকেশনে কিভাবে লিখি যে ইন দা এবাভ সার্কামস্টেন্সেস ইফ ইউ আর কাইন্ডলি ইফ ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি 5 days লিভ অফ অ্যাবসেন্স, আই উইল বি রিয়েলি গ্রেটফুল টু ইউ। এরকম একটা কমপ্লিমেন্টারি ক্লোজ দেই না আমরা, থ্যাংক ইউ দিয়ে আমরা মানে একটা শেষ করি। এটা হচ্ছে সেই কমপ্লিমেন্টারি ক্লোজটা, ঠিক আছে। এরপর দেখেন যে সিগনেচার, আপনারা একদম মানে কমপ্লিমেন্টারি ক্লোজ মানে অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ধন্যবাদ লেখার পরে একদম লাস্টে গিয়ে লিখেন না যে yours, আরে একটা কাজ করো না কেন, একটু দাঁড়ান। এই যে লাস্টে হচ্ছে আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন করেন ডিপার্টমেন্টাল হেড স্যার বরাবর বা বায়োস্টের ভিসি স্যার বরাবর যখন কোনো অ্যাপ্লিকেশন করতেছেন, তখন অ্যাপ্লিকেশনের লাস্টে গিয়ে এভাবে লিখেন না যে yours সিনসিয়ারলি, মনে করেন যে ইফতেখার আহমেদ, ঠিক আছে, 21030005 সামথিং, মানে তারপর লিখলেন জাস্ট এই ইফতেখার আহমেদ নামের উপরে কি করতে হয়, সিগনেচার করতে হয় না, যে ইফতেখার লেখা সিগনেচার করলো। তো এইভাবে হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি ক্লোজের পরে সিগনেচার করতে হবে। তারপর হচ্ছে রেফারেন্স সেকশন, আপনি মনে করেন আপনার রিপোর্টটা লেখার জন্য বেশ কিছু ডকুমেন্টের হেল্প নিছেন, আপনি এসিআই কোড ফলো করছেন, না না সরি এটা মেনলি রেফারেন্স না, আমি একটু ভুল বলছি। রেফারেন্স সেকশনে যেটা আসবে সেটা হচ্ছে আপনার কাছে বায়োস যে চিঠিটা পাঠাইছিল যে ভাই তুমি আমাদেরকে হচ্ছে এরকম একটা অ্যানালাইসিস করে দাও, আমরা তো অনেক মানে স্ট্রেংথ কম পাচ্ছি, ওই চিঠিটা একটা নাম্বার থাকে চিঠিগুলার, ওই চিঠিটার নাম্বারটা হচ্ছে এজ এ রেফারেন্স হিসেবে আপনি আপনার চিঠিতে মেনশন করে দিবেন। কারণ নাহলে ওরা বুঝবে কেন যে আপনি চিঠিটা ওদেরকে কেন পাঠাইছেন, মানে আপনার কাছে যেটা চাইছে ওই চিঠিটার একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা হচ্ছে মনে করেন এরকম নাম্বার থাকে। আমি একটু, আমার কাছে এখন ডকুমেন্ট থাকলে ভালো হইতো, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আচ্ছা এখানে মনে করেন সাপোজ বায়োস থেকে হচ্ছে এরকম একজন ল্যাবরেটরি অ্যানালিস্টের কাছে একটা রিপোর্ট চাওয়া হয়েছে যে কেন কম্প্রেসিভ স্ট্রেংথ কম আসতেছে। তো এরকম মনে করেন 01 বায়োস রেজিস্টার অফিস বা সিভিল ডিপার্টমেন্ট, এরকম মানে যে অফিস থেকে পাঠানো হবে ওই অফিসের নাম লেখা থাকবে। তারপর এরকম মনে করেন 001 ডেটেড বা ডেট, এত একটা ডেট দেওয়া থাকবে যে মনে করেন 20 নভেম্বর 2020, ঠিক আছে, এরকম বলা মনে করেন বলা আছে। তো বায়োস্টের এই চিঠিটা পাওয়ার পরই তো আমি হচ্ছে ল্যাবরেটরিতে সিলিন্ডার গুলো টেস্ট করছি, টেস্ট করে দেখছি হচ্ছে গিয়ে সিলিন্ডারের স্ট্রেংথ কেন কম আসতেছে আমি খুঁজে বের করার চেষ্টা করছি। তো আমি যখন বায়োস্টকে একটা ফিরতি রিপোর্ট পাঠাবো, মানে বায়োস্টকে রিপোর্টটা
পাঠাবো যে কি সমস্যা আসলে। ওইখানে রেফারেন্স হিসেবে বায়ুস যে আসলে আমাকে দায়িত্বটা দিছিল, এই চিঠিটার রেফারেন্স, যে রেফারেন্স A01 বায়ুস, এই রেজিস্টার অফিস 001 ডেটেড 20 নভেম্বর, এই কথাটা লিখে দিতে হবে, মানে এই রেফারেন্সটা ইউজ করতে হবে আমাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রেফারেন্স। এরকম একটা না, এরকম 2-3টা রেফারেন্সও থাকতে পারে, বাট আমাকে আমার রিপোর্টের লাস্ট, নর্মালি রিপোর্টের লাস্টে যে একদম রেফারেন্স ইউজ করে তা না, আবার অনেক সময় লাস্টেও ইউজ করতে দেখছি, আবার অনেক সময় একদম উপরে ইউজ করতে দেখছি। বাট মেইন কথা হচ্ছে আপনাকে রেফারেন্স ইউজ করতে হবে রিপোর্টে, এবং রেফারেন্সটা মানে কি জিনিস আশা করি আমি বুঝাইতে পারছি। আপনি কি বুঝছেন এই রেফারেন্সটা কি জিনিস আসলে? বুঝছেন নাকি বুঝেন নাই কোনটা? চুপ করে থাকলে ভাববো যে বুঝেন নাই। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, রাইটিং এ লেটার রিপোর্ট। এবার দেখেন আমাদের হচ্ছে একটা লেটার রিপোর্ট, মানে আমি দেখলাম যে লেটার রিপোর্টে কি কি থাকবে। এবার একটা লেটার রিপোর্ট আমি কিভাবে লিখবো? একটা লেটার রিপোর্টের একদম ফার্স্ট প্যারাগ্রাফ, মানে একদম শুরুতেই হচ্ছে, আপনি তো ফার্স্টে হচ্ছে গিয়ে ওই যে ডেট দিলেন, তারপর সেলুটেশন যে টু দা অমুক, তারপর অ্যাড্রেস লিখলেন, তারপর সাবজেক্ট লিখলেন, তারপর হচ্ছে মেইন বডিটা আনলেন, তারপর একটা কমপ্লিমেন্টারি, মানে বডির লাস্টে একটা কমপ্লিমেন্টারি ক্লোজ দিলেন, তারপর হচ্ছে আপনি নিজের সিগনেচার করলেন, তারপর রেফারেন্স সেট করলেন। ঠিক আছে, বাট এই যে মাঝখানের বডিটা, এই বডিটা হচ্ছে 3টা পার্টে ভাগ হবে। ঠিক আছে, পার্টগুলো কি কি? প্রথম প্যারাগ্রাফে দেখেন যে প্লিজেন্ট গ্রিটিং এন্ড অথরাইজেশন, ডেট এন্ড নেম অফ দ্য পারসন মেকিং রিকোয়েস্ট। আচ্ছা, এখানে হচ্ছে আপনি প্রথমে মনে করেন যে আমরা অ্যাপ্লিকেশনে যেভাবে শুরু করি যে স্যার আই এম অমুক, আমি আপনার অমুক ক্লাসের ছাত্র, তো ওরকম আপনি স্যার লিখে যে স্যার আশা করি আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আহ আপনাদের কোম্পানি থেকে হচ্ছে আমাদের কাছে অত তারিখ একটা এরকম রিকোয়েস্ট আসছিল যে আমরা যেন সিলিন্ডার গুলো টেস্ট করে দেখি যে কেন স্ট্রেংথ কম আসতেছে, এই কথাবার্তা গুলো লিখতে হবে। এবার হচ্ছে দেখেন যে পারপোজ, এইম, এই যে আপনি রিপোর্টটা লিখছেন, আপনার রিপোর্টটা লেখার উদ্দেশ্য কি বা আপনার আসলে এইম কি? তা আপনি বুঝাইলেন যে স্যার এই রিপোর্টটাতে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কেন আপনাদের কনক্রিট গুলার বা কেন আপনাদের সিলিন্ডার গুলার স্ট্রেংথ কম আসতেছে, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি পারপোজটা বললেন। তারপর প্রবলেম, ইস্যুস, ইফ প্রবলেম এক্সিস্ট, যদি রিপোর্টটা লেখার সময় আপনার মনে হয় যে পার্টিকুলার কোনো একটা জায়গায় কোনো একটা প্রবলেম আছে, যে কনক্রিটের স্ট্রেংথ কম আসার পিছনে অতিরিক্ত পানি অ্যাড করা দায়ী, বা সিমেন্ট পার্টিকেল কমাই দিয়ে আপনার কোর্স এগ্রিগেট বাড়াই দিছে, এই জন্য হচ্ছে মানে ফাইন পার্টিকেল কমাই দিয়ে কোর্স এগ্রিগেট বাড়াই দিছে, এই জন্য হচ্ছে গিয়ে আমার ফেল করতেছে। এই যে আপনি কারণ বা প্রবলেম গুলা মানে খুঁজে বের করছেন, এগুলো আপনাকে লিস্ট আউট করতে হবে এরপরে। তারপর দেখেন যে কনক্লুশন স্টেটমেন্ট অফ রেজাল্ট, আর লাস্টে গিয়ে হচ্ছে আপনাকে একটা কনক্লুশন পার্ট লিখতে হবে, এবং ওইখানে হচ্ছে রেজাল্ট সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে। আপনি কি পাইছেন বা কি পাওয়ার চেষ্টা করছেন। মনে করেন আপনি বের করার চেষ্টা করছেন কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট এর 7 দিন, 14 দিন, 28 দিন, আপনাকে কথাটা বলে দিতে হবে। মানে এই ফার্স্ট প্যারাগ্রাফের কনক্লুশনে যে আমরা আমাদের অ্যানালাইসিস করার জন্য কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ চেক করছি 7 দিন, 14 দিন, 28 দিন। ঠিক আছে, এবং আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ মানে যা পাইছি ওইটা আসলে ভালো না। মানে আপনি জাস্ট আপনার রেজাল্টের একটা স্টেটমেন্ট দিলেন যে যা পাইছি ওইটা আসলে ভালো না, ওটা অনেক কম। ওকে, স্টেটমেন্টটা গেল। আর এরপর হচ্ছে প্ল্যান অফ প্রেজেন্টেশন, মানে আপনি হচ্ছে পুরা জিনিসগুলাকে এখন কিভাবে প্রেজেন্ট করবেন তার একটা প্ল্যান, যে আমি এখন আপনাদেরকে দেখাবো যে 7 দিনে স্ট্রেন্থ কত আসছে, 7 দিনে স্ট্রেন্থ কম আসার কারণ কি, 14 দিনে কত আসছে, 14 দিনে কম আসার কারণ কি, 28 দিনে কত আসছে, 28 দিনে কম আসার কারণ কি। মানে আপনি কিভাবে এরপরে সামনে স্টেপ গুলা, এই যে সেকেন্ড মিডল প্যারাগ্রাফ আর লাস্ট প্যারাগ্রাফ কিভাবে গোছাবেন বা কি লিখবেন না লিখবেন, তার একটা সংক্ষিপ্ত মানে মিনি প্রেজেন্টেশন ফরম্যাট হচ্ছে আপনাকে লাস্টে বলে দিতে হবে ফার্স্ট প্যারাগ্রাফের লাস্টে। এবার দেখেন মিডল প্যারাগ্রাফে কি কি আসবে, প্রেজেন্ট অল ফ্যাক্টস ফেভারেবল অর ইনফেভারেবল, মানে যত রকমের ফ্যাক্ট আছে যে আপনাদের কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজের সময় চুরি হচ্ছে, যারা মানে এরকম দায়িত্বে আছে তারা হচ্ছে চুরি করে, এটা কিন্তু ইনফেভারেবল ফ্যাক্ট। আবার আপনাদের কোম্পানিতে যেই স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার আছে সে অনেক ভালো ডিজাইন করছে, তার কোনো ফল্ট নেই, মানে কনক্রিটের স্ট্রেংথ কম আসাতে, বা যে মিক্স ডিজাইন করছে সে এক্স্যাক্টলি ভালো মতো ডিজাইন করছে, তো তার কোনো ফল্ট নেই। মানে এটা হচ্ছে ফেভারেবল ইনফরমেশন। আপনার হাতে ফেভারেবল এবং ইনফেভারেবল যত রকমের তথ্যই আছে না কেন, আপনাকে সব রকমের তথ্যই এই মিডল প্যারাগ্রাফে তুলে ধরতে হবে। ঠিক আছে, তারপর দেখেন যে মেনশন সোর্সেস এন্ড মেথোডোলজি ইউজড ইফ এনি, আপনি যদি কোনো পার্টিকুলার মেথড ফলো করে কাজটা করেন, যে আমি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বাইর করতেছি, একটা এরকম কম্প্রেশন টেস্ট মেশিনের মধ্যে কনক্রিটটা বসাবো, তারপরে কনক্রিটের মাথাগুলা ক্যাপিং করব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন।
স্যার কোয়ালিটি সার্ভে ইঞ্জিনিয়ার মানে এদেরকে কি এই জন্য কোয়ালিটি আমি কন্ট্রোলের জন্য স্যার রাখা হয়? আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার, আপনার কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হচ্ছে বিভিন্ন জায়গায় থাকে। মনে করেন যে আনোয়ার ইস্পাত তারা হচ্ছে রড বানাচ্ছে, বা আনোয়ার সিমেন্ট তারা সিমেন্ট বানাচ্ছে, ওইখানেও কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার থাকে। বা যারা মনে করেন খাবার দাবার বানায়, বিস্কিট বানায়, পাউরুটি বানায়, বা এরকম চিপস বানাচ্ছে, ওইখানেও কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার থাকে। এটা গেল খাবার দাবারের ইস্যু। আপনি মনে করেন একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, একটা আইপিএস বা একটা জেনারেটর তৈরি হচ্ছে, ওইখানে একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার থাকে। বাট আমরা আমাদের মানে কারা আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স করবে? কোয়ালিটি অ্যাসুরেন্সের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারের আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের। কারণ যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সে কিন্তু ডিজাইন ডিজাইন করে দিয়ে অফিসে বসে আছে, সে কিন্তু সাইটে রেগুলার যায় না। ঠিক আছে, যে আর্কিটেক্ট, সেও কিন্তু ডিজাইন ডিজাইন করে দিয়ে অফিসে বসে আছে, সেও সাইটে রেগুলার যায় না। সাইটে রেগুলার প্রেজেন্ট থাকে কোন দুইজন? সাইট ইঞ্জিনিয়ার আর প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তো মানে কনস্ট্রাকশনের সময় কোয়ালিটি মেনটেন হচ্ছে নাকি হচ্ছে না, মিস্ত্রিরা চুরি করতেছে নাকি চুরি করতেছে না, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এইগুলো দেখার দায়িত্ব কাদের? সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারের। আর সাইট ইঞ্জিনিয়ারের উপরে আছে কি? প্রজেক্ট ইঞ্জিনিয়ার। সেও দেখতে পারে এগুলো চাইলে, বাট সে একটু বস লেভেলের আর কি। মানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যারা অনেকদিন চাকরি বাকরি করে, মনে করেন 3 বছর 4 বছর চাকরি বাকরি করলে, দেন এজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশনটা পায় আর কি। আচ্ছা, তো এদের কাজ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। তো স্যার দেখবেন অনেক বড় সময়, বড় প্রজেক্টে যে স্যার কিউসি রাখা হয় এটা হ্যাঁ, কি এই জন্যই? এই জন্যই রাখা হয়। আচ্ছা। মনে করেন পদ্মা সেতুর কাজ হচ্ছে, ওইখানে তো একজন সাইট ইঞ্জিনিয়ারের পক্ষে পদ্মা সেতুর এক একটা স্প্যান হচ্ছে, এক এক জায়গায় ঢালাই হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এত বড় প্রজেক্ট তো এরকম সাইট ইঞ্জিনিয়ার দিয়ে হ্যান্ডেল করা পসিবল না। আর সাইট ইঞ্জিনিয়ারের আপনার এক্সপিরিয়েন্স হয়তো একটা 5 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং করার সময় সে ওইখানে থাকলে বুঝতে পারবে যে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে কিনা। কিন্তু পদ্মা সেতুর মতো এরকম কোটি কোটি টাকার কাজ, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার কাজ, তখন এরকম হয়তো সাইট ইঞ্জিনিয়ার দিয়ে হবে না। তখন হচ্ছে ওরকম মানে এক্সপিরিয়েন্স লেভেলের একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, দেখবেন যদি কখনো বিডি জবসে এই কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের পোস্ট মানে চাকরির বিজ্ঞাপন দেখেন, দেখবেন যে তাদের বেতন কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়, অনেক টাকা, 70-80 হাজার টাকা বা আরো বেশি হয়। বাট তাদের এক্সপিরিয়েন্স চাবে 10-12 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তার মানে এই না যে আপনারা অ্যাপ্লাই করবেন না, যখন পাশ করে বের হবেন 10-12 বছরের এক্সপিরিয়েন্স চাইতেছে। বাট মানে আসলে কি বলবো, এমন ওইটা মানে 10-12 বছরের এক্সপিরিয়েন্স চাইলে আসলে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত এক্সপিরিয়েন্স লোক চাচ্ছে। ঠিক আছে, বাট মনে করেন 2-3 বছরের এক্সপিরিয়েন্স লোক চাচ্ছে, আপনাদের এক্সপিরিয়েন্স নাই, আপনারা ফ্রেশ গ্রাজুয়েট, তাই বলে যে অ্যাপ্লাই করবেন না তা না, অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে কোনো দোষ নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে আপনি কোনো পার্টিকুলার মেথোডোলজি যদি ফলো করে থাকেন, যে আপনি এসিআই গাইডলাইন ফলো করে সিলিন্ডারটা ভাঙছেন, আপনি এএসটিএম গাইডলাইন ফলো করে সিলিন্ডারটা কম্প্রেশন টেস্ট মেশিনের মধ্যে ঢুকায় ভাঙছেন, পার্টিকুলার ওই গাইডলাইনটা আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন গাইডলাইন ফলো করছেন, আপনাকে মেথোডোলজিটা বলে দিতে হবে। তারপর এমফেসিস অন ফাইন্ডিং রেজাল্ট। ঠিক আছে, আপনাকে এবার মানে এমফেসিস করতে হবে বা গুরুত্ব মানে ফোকাস করতে হবে হচ্ছে আপনি কি রেজাল্ট পাইছেন। আপনি 7 দিনে পাইছেন কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 1000 PSI মনে করেন, 14 দিনে পাইছেন মনে করেন 2000 PSI, আর 28 দিনে মনে করেন পাইছেন হচ্ছে গিয়া 2500 PSI। মানে আপনার আসলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল 28 দিনে গিয়ে 4000 PSI বা 4500 PSI। তার মানে দেখেন হয়তো কিউরিং কম করা হয়েছে, আপনি বলতে পারেন যে প্রপারলি কিউরিং করা হয়নি, মানে আপনি কারণটা খুঁজে বের করবেন। আর এই যে আপনি যা ডাটা পাইছেন, মানে আপনার হাতে এখন কিন্তু রিপোর্ট আছে। আল্লাহ মাফ করুক, আমাদের যখন অসুখ বিসুখ হয় আমরা কি করি? আমরা হসপিটালে যাই, আমাদের ডাক্তাররা বিভিন্ন রকমের টেস্ট টেস্ট দেয়, টেস্টের রিপোর্ট দেখে হচ্ছে মানে আপনার ডিজিজ ডায়াগনোসিস করার ট্রাই করে। এখানেও সেম, আপনার কাছে কিন্তু এখন ভ্যালু আছে, ডাটা আছে। 7 দিনে আপনি সিলিন্ডার ভেঙে কতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ পাইছেন, 14 দিনে কতটুকু পাইছেন, 28 দিনে কতটুকু পাইছেন। আপনি ওই ডাটা বা রেজাল্টের উপর ভিত্তি করে এবার চেষ্টা করবেন কনক্রিটের মানে কি রোগ হয়েছে আসলে, কেন তার স্ট্রেংথ 4500 PSI আসতেছে না, এটা আপনি চেষ্টা করবেন এই রেজাল্টের উপর বেস করে ডায়াগনোসিস করার জন্য। ঠিক আছে। এরপর দেখেন যে হেডিং এন্ড ভিজুয়াল এইডস ওয়েন এভার নেসেসারি। এই মিডল প্যারাগ্রাফে হচ্ছে আপনার যখনই কোনো হেডিং দেওয়ার দরকার হইতে পারে, যে আমি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের একটা টেবিল দেখাইলাম বা একটা সামারি করলাম, আপনি হেডিং ইউজ করতে পারেন। এবং হচ্ছে ভিজুয়াল এইড, মনে করেন একটা ছবি ইউজ করবেন যে কনক্রিটের নরমালি কম্প্রেসিভ স্ট্রেংথ এরকম লিনিয়ারলি বাড়ে। এদিকে হচ্ছে আপনি ডেইজ, নাম্বার অফ ডেইজ লিখবেন, যে 7 দিন, 14 দিন, 28 দিন। আর এদিকে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু। আপনি যদি নরমালি একটা গ্রাফ প্লট করেন, আপনার গ্রাফটা কিন্তু এরকম ঊর্ধ্বমুখী আসার কথা, বাট আপনার গ্রাফ আসতেছে মনে করেন এরকম, 14 দিন পরে গিয়ে স্ট্রেংথ ফল করতেছে, স্ট্রেংথ না বেড়ে স্ট্রেংথ কমে যাচ্ছে। তার মানে বিশাল প্রবলেম। যেখানে আমার একটা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ম্যাক্সিমাম অ্যাচিভ করার কথা 28 দিনে,
সেখানে 14 দিন পর্যন্ত স্ট্রেংথ বাড়ছে। 14 দিন পরে গিয়ে হঠাৎ করে 28 দিনে গিয়ে দেখছেন কি 14 দিনে যে স্ট্রেংথ ছিল, 14 দিনে ছিল মনে করেন 2000 পিএসআই, বাট 28 দিনে হয়ে গেছে 1500 পিএসআই। 28 দিন পরে ভাঙার পর আপনি পাইছেন 1500 পিএসআই, বাট 14 দিন পর আপনি ভাঙা পাইছেন কত 2000 পিএসআই। তার মানে কি স্ট্রেংথ হঠাৎ করে ফল করছে। এরকম যদি কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার হয়, আপনি কোনো একটা গ্রাফ অ্যাড করতে চান, তাহলে গ্রাফ অ্যাড করতে পারেন এখানে এই মিডল প্যারাগ্রাফে, ঠিক আছে। আর লাস্ট প্যারাগ্রাফে দেখেন যে ব্রিং দ্য লেটার টু এ প্লিজেন্ট ফ্রেন্ডলি ক্লোজ, মানে ওই যে মানে আপনি আমাদের কাছ থেকে এই রিপোর্টটা জানতে চাইছেন, আমরা আপনার সাথে কাজ করে অনেক খুশি, আশা করি মানে আপনি বুঝতে পারছেন যে কেন আপনার কম্পিটিশন কম, মানে আপনি আমাদের সাথে কাজ করে অনেক খুশি হয়েছেন, এই টাইপের কথাবার্তা বলতে হবে আর কি। যে মানে আপনাকে জাস্ট এজ এ বিজনেস কার্টেসি হিসেবে একটা থ্যাংক ইউ দিতে হবে, ঠিক আছে, প্লিজেন্ট ফ্রেন্ডলি এনক্লোজার দিতে হবে। কনক্লুড অর রিকমেন্ড ইফ ইউ ডিজায়ার টু ডু সো, আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে, ঠিক আছে, তাহলে আপনি দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয় কোনো রিকমেন্ডেশন দেওয়ার জন্য। আর অফার টু ডিসকাস ফার্দার ইফ অ্যাপ্রোপ্রিয়েট, আপনার যদি মনে হয় যে রোগীর রোগ মানে কনক্রিটের রোগ যে কেন স্ট্রেংথ কম ডেভেলপ করতেছে, এটা মোটামুটি আপনি আইডিয়া করতে পারছেন, কিন্তু সামনেও প্রবলেমটা হইতে পারে, আপনি বলতে পারেন যে ওকে সামনেও যদি তুমি সেম প্রবলেম ফিল করো, ডিসকাস ফার্দার উইথ মি, আমার সাথে সামনে ভবিষ্যতে আরো ডিসকাস করতে পারো তুমি চাইলে, ঠিক আছে। আপনি ভবিষ্যৎ ডিসকাশনের একটা অফার দিবেন তাকে। এই হচ্ছে আপনার রাইটিং রিপোর্টের মাঝখানের যে পার্টটা, মানে মেইন যে বডিটা আছে, শুরুতে ছিল ইন্ট্রোডাকশন, তার মাঝখানে ছিল বডি বা টেক্সট, আর লাস্টে ছিল কি, লাস্টে ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ বা এরকম আপনার টার্মিনেশন সেকশন ছিল বোধহয়, মানে শেষ করতে হবে কথাবার্তা। তো মাঝখানের যে পার্টটা বডিটা, ওই বডিটার ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকবে, মিডল প্যারাগ্রাফে কি থাকবে এবং লাস্ট প্যারাগ্রাফে কি থাকবে আমরা দেখলাম এতক্ষণ। আই হোপ জিনিসগুলা কিছুটা হয়তো ধরতে পারতেছেন। আই ডোন্ট নো, মানে অনেক থিওরি, বাংলা কথাবার্তা চেষ্টা করতেছি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর জন্য, মাথায় ঢুকলে ব্যাপারটা আসলে বেটার হবে, আপনার জন্য পরীক্ষার সময় ইজিলি লিখতে পারবেন। তো মাথায় ঢুকানোর চেষ্টা করেন বাংলা কথা বলে। আচ্ছা, এবার দেখেন যে স্ট্রাকচার অফ এ শর্ট রিপোর্ট, আমরা অলরেডি শর্ট রিপোর্টের স্ট্রাকচার দেখে ফেলছি। এই যে আমরা লেটার রিপোর্টের স্ট্রাকচারের কথা বলতেছিলাম, লেটার রিপোর্টের ফার্স্টে কি থাকবে, প্রিপারেটরি পার্ট বা ইন্ট্রোডাক্টরি পার্ট। এই প্রিপারেটরি পার্ট বা ইন্ট্রোডাক্টরি পার্টে কি কি থাকবে, ডেট থাকবে, সেলুটেশন থাকবে, ইন্টারনাল অ্যাড্রেস থাকবে, আমি আইডি লিখলাম সংক্ষেপে, আইএ লিখলাম, ইন্টারনাল অ্যাড্রেস থাকবে, সাবজেক্ট লাইন থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। তারপর হচ্ছে আপনি মেইন বডিটা আনবেন, মেইন বডির মধ্যে তিনটা পার্ট থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, ঠিক আছে। ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে কি থাকবে, থার্ড প্যারাগ্রাফে কি থাকবে আমরা একটু আগে দেখলাম। এই গেল ডিসকাশন টেক্সট। এবার হচ্ছে লাস্টে কি টার্মিনাল সেকশন হুইচ ইনক্লুড সামারি, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন। আর লাস্টে গিয়ে একটা টার্মিনাল সেকশন বা রিপোর্টটা শেষ করতে হবে, এবং ওই শেষ করার সময় আপনি হচ্ছে পুরো রিপোর্টের একটা সামারি দিবেন, একটা কনক্লুশন দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে কি করলে হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 28 দিন পরে ডেভেলপ করা পসিবল, আপনি আপনার রিকমেন্ডেশন বা সলিউশন গুলো দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে শর্ট রিপোর্টের মূল কাঠামো বা মূল স্ট্রাকচারটা এরকম হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন যে আমরা তো বললাম এতক্ষণ যে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা মেইন বডি থাকবে, আর একটা কি থাকবে, একটা হচ্ছে টার্মিনেশন সেকশন বা কনক্লুশন থাকবে। এবার দেখেন যে ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কি লিখবো আসলে, গিভ পারপোজ অর এম, মানে কি উদ্দেশ্যে লিখতেছি, আমাকে ওই উদ্দেশ্যটা বলতে হবে। এটা সব সময় অলওয়েজ এটা লিখতেই হবে যে আমি কি উদ্দেশ্যে রিপোর্টটা লিখতেছি। ব্যাকগ্রাউন্ড, যদি কোনো মানে প্রিভিয়াস হিস্টরি থেকে থাকে যে মানে আমরা এরকম কনক্রিট দিয়ে দোতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিং করছিলেন আপনাদের অর্গানাইজেশনে, কিন্তু বিল্ডিং গুলা 5 বছরের বেশি টিকে নেই, 5 বছর পরে ভেঙে পড়ে গেছে, এরকম যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে ব্যাকগ্রাউন্ড গুলো তুলে আনতে হবে। মানে মেইন ডিসকাশনে ঢোকার আগে ওই ডিসকাশনটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা প্লট তৈরি করতে হবে। তো প্লটটা তৈরি করার জন্য আপনি কি করবেন, ফার্স্ট একটা পারপোজ লিখলেন, তারপর একটা ব্যাকগ্রাউন্ড লিখলেন, ঠিক আছে। এরপর হচ্ছে লিস্ট অফ টপিক টু বি ডিসকাসড, আপনি কোন টপিকের পরে কোন টপিক আলোচনা করবেন তার একটা লিস্ট দিতে হবে। যে ফার্স্টে আমি আলোচনা করব হচ্ছে 28 দিনের পরে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত হওয়া উচিত, যদি আমার মিক্স ডিজাইনের রেশিও 1:2:4:2 হয়, ঠিক আছে। তারপর আপনি বললেন যে 14 দিন পরে কত হয়েছে, ওইটাও আমরা কইছিলাম, ওইটাও আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি। এই 14 দিন আর 28 দিনের যে পার্থক্যটা, 14 দিন স্ট্রেংথ বেশি আসছে, 28 দিনে কম আসছে, এটার জন্য আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি। মানে আপনি আপনার রিপোর্টে যা যা করবেন ওরকম লিস্ট আউট করে আপনাকে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের পরে, লিস্ট অফ টপিক টু বি ডিসকাসড। এরপর হচ্ছে অথরাইজেশন, আপনি আপনার পরিচয় দিবেন, আপনি হচ্ছেন অথর, আপনি এই রিপোর্টটা মানে জেনারেট করছেন বা লিখছেন, এজ এ অথর হিসেবে আপনাকে আপনার পরিচয় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা,
এরপর দেখেন যে ফর শর্ট ইন্ট্রোডাকশনস 1 or 2 শর্ট প্যারাগ্রাফ। আপনি যদি ইন্ট্রোডাকশনটা ছোট লিখতে চান তাহলে এক থেকে দুইটা মানে ছোট টাইপের প্যারাগ্রাফ লিখলেই হবে, ঠিক আছে? আর এই যে আপনি ইন্ট্রোডাকশন লিখতেছেন, আপনার রিপোর্টে, শর্ট রিপোর্টে কিন্তু এই ইন্ট্রোডাকশন নামের আসলে কোনো টাইটেল থাকে না। আপনি যখন অ্যাপ্লিকেশন লিখেন, অ্যাপ্লিকেশনের মধ্যে কি ইন্ট্রোডাকশন, মিডল প্যারাগ্রাফ, কনক্লুশন এরকম কোনো পার্ট থাকে? কোনদিন অ্যাপ্লিকেশনে দেখছেন এরকম লেখা থাকতে? দেখছেন? কেউ কোনো কথা বলেন না কেন? কি আসেন নাকি মিটিং শেষ হয়ে গেছে? আসেন আচ্ছা স্যার। স্যার ক্লাস আছে স্যার। কখনো কি দেখছেন এরকম অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্ট্রোডাকশন, কনক্লুশন এরকম হেডিং থাকে? না স্যার। থাকে না। তার মানে হচ্ছে আপনি এরকম, অ্যাপ্লিকেশন হচ্ছে এক ধরনের শর্ট রিপোর্ট, তার মানে আপনি শর্ট রিপোর্ট লেখার সময় এরকম কোনো হেডিং ইউজ করবেন না, ঠিক আছে? ওকে, এরপর ইন্ট্রোডাকশন চলে গেল, এরপর হচ্ছে আমাদের মাঝখানের পার্টটা, মেইন বডি অর টেক্সট। প্রেজেন্ট অল রিলেভেন্ট ফ্যাক্টস অ্যাকুরেটলি এন্ড ইম্পার্শিয়ালি। এই মেইন বডি বা টেক্সটের মধ্যে মানে আপনার এই রিপোর্টের সাথে যত ইনফরমেশন রিলেটেড, মানে রিলেভেন্ট ইনফরমেশন, সম্পৃক্ত সব ইনফরমেশন গুলো হচ্ছে অ্যাকুরেটলি, মানে কোনো আপনি দুই নাম্বারই করতে পারবেন না। যে আপনার মনে করেন কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ আসছে 2000 PSI, এই কংক্রিট গুলা যে মিস্ত্রিরা বা লেবাররা ঢালাই দিছিল তারা এসে আপনার কিছু টাকা উপহার দিল আপনাদের, আপনি তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিপোর্টের মধ্যে লেখা দিলেন যে স্ট্রেংথ আসছে 4000 PSI। তাহলে কি ব্যাপারটা অ্যাকুরেট হইলো? এক্স্যাক্টলি যা পাবেন আপনাকে তাই লিখতে হবে, এন্ড ইম্পার্শিয়ালি। আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না, আপনি মালিকের পক্ষ নিতে পারবেন না, যারা কনক্রিট ঢালাই করছে তাদের পক্ষ নিতে পারবেন না, আপনাকে ইম্পার্শিয়াল হইতে হবে। যেটা ঠিক ওইটাকে ঠিক বলতে হবে, যেটা ভুল ওটাকে ভুল বলতে হবে, ঠিক আছে? আর এরপর দেখেন যে অর্গানাইজ, মানে আপনি পুরো রিপোর্টটাকে জাস্ট চেষ্টা করবেন এখানে একটা সামারি করার জন্য বা অর্গানাইজ করার জন্য। এটা হচ্ছে মেইন বডির একটা পার্ট। আর এই বডির মধ্যে আমাদেরকে দেখেন আরো কিছু জিনিসের দিকে ফোকাস করতে হবে। কিসের দিকে ফোকাস করতে হবে? এমফেসাইজ important ideas by giving important details, placement in document of relevant information, stylistic means। মানে আপনার কাছে যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য থাকে যে কনক্রিটে যে পানিটা মেলানো হচ্ছে ওই পানিটার মধ্যে লবণ আছে, তো পানিটা হচ্ছে অ্যাসিডিক পানি, অ্যালকালাইন, এরকম যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে তাহলে হচ্ছে আপনাকে এই ইনফরমেশন গুলো একটার পর একটা সিরিয়ালে তুলে ধরতে হবে, ঠিক আছে? ইউজ হেডিংস টু গাইড রিডার্স থ্রু দ্য রিপোর্ট। আচ্ছা, এই মেইন বডির মধ্যে আপনি চাইলে হেডিং ইউজ করতে পারেন যদি আপনার মনে হয় যে পুরো রিপোর্টটাতে আপনি একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন যে রিডার যে পড়তেছে তাকে গাইডলাইন করার জন্য। যে ফার্স্টে তুমি এটা পড়লা, তারপর তুমি এই প্যারাগ্রাফটা পড়তেছো, তারপর তোমার সামনে এইটা আসতেছে, এভাবে করে আপনি একটা গাইডলাইন দিবেন, ঠিক আছে? ইউজ টপিক সেন্টেন্সেস এট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ। টপিক সেন্টেন্স কাকে বলে আমাকে কেউ বলতে পারবেন? হোয়াট ইজ টপিক সেন্টেন্স? স্যার টপিক মানে স্যার মনে করেন একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি আলোচনা করছেন যে লোনা পানির কারণে কেন আপনার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কম হইতে পারে, মানে লবণাক্ত পানির কারণে। তো টপিক সেন্টেন্স হচ্ছে ওই প্যারাগ্রাফের মধ্যে আপনি যে কথাবার্তাগুলো লিখছেন ওই কথাবার্তাগুলোর উপর বেস করে জাস্ট একটা লাইন লেখা, একদম সামারি করা। ওই লাইনটা হচ্ছে ওই প্যারাগ্রাফের একদম শুরুতে লিখতে হয়, এটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, ইউজ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এট দ্য বিগিনিং অফ এ মেজর সেকশন। আপনি যখন খুব ইম্পর্টেন্ট বা অনেক বড় ধরনের কোন একটা সেকশন শুরু করতেছেন, তো ওই মেজর সেকশন বা যেমন মেথোডোলজি, আমি কোন মেথডে কাজ করতেছি এটা কিন্তু একটা মেজর সেকশন। লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ড, আমি কি কি ডাটা আগে থেকে পাইছি বা এই ধরনের সিমিলার কাজ আমি কি কি দেখছি আগে, এটাও একটা কি, এটাও একটা মেজর পোর্শন। এই ধরনের মেজর পোর্শন গুলো লেখার আগে একটা শর্ট টাইপের ইন্ট্রোডাকশন লিখতে পারেন আপনি চাইলে এই মানে মেজর সেকশনের শুরুতে, যে ইউজ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এট দ্য বিগিনিং অফ এ মেজর সেকশন। আর লাস্টে গিয়ে দেখেন যে অ্যাপ্লাই 7 C's অফ রাইটিং প্রিন্সিপাল। আপনাকে মানে লেখার সময় আমরা 7টা সি পড়ছিলাম না, রাইটিং প্রিন্সিপাল, 7টা সি আমাকে কেউ বলতে পারবেন? আছেন কেউ যে 7টা সি আমাকে বলতে পারবেন? স্যার পারবো স্যার। কি কি? স্যার কমপ্লিটনেস, তারপর কনসিসনেস, কনসাইসনেস, তারপর তারপরে স্যার ছিল কনসিডারেশন, তারপর কনক্রিটনেস। কনক্রিটনেস দুইবার হয়ে গেল না? না স্যার, আরেকটা ছিল কনসাইসনেস, এটা তো স্যার বললেন। আচ্ছা, কনসাইসনেস, কনক্রিটনেস, তারপরে ক্ল্যারিটি, ক্ল্যারিটি, কার্টেসি আর কারেক্টনেস। কারেক্টিস। আচ্ছা, আরেকটা বোধহয় যাই হোক আপনি মোটামুটি বলতে পারছেন, থ্যাংক ইউ।
তো এই 7টা 7C আমাদেরকে ফলো করতে হবে রিপোর্ট লেখার সময়। ঠিক আছে, এটা গেল রিপোর্টের সেকেন্ড পার্ট, বডি। ইন্ট্রোডাক্টরি পার্ট গেল, বডি গেল, এখন হচ্ছে টার্মিনেটরি পার্ট, মানে টার্মিনাল সেকশন। আমাকে এবার রিপোর্টটা শেষ করতে হবে। দেখেন আমি কিভাবে শেষ করব। সামারাইজ, কনক্লুড এন্ড অফার রিকমেন্ডেশনস। মানে আপনি হচ্ছে পুরো রিপোর্টটাকে সামারি করবেন, একটা মানে কনক্লুশন ড্র করবেন, একটা সিদ্ধান্তে আসবেন যে ওকে, আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে লবণাক্ত পানি ইউজ করার কারণে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কম আসছে। এবার আপনি সলিউশন অফার করেন। তো যেহেতু আপনাদের সাইটের আশেপাশে পরিষ্কার পানির কোনো সোর্স নাই, আমি হচ্ছে কোন একটা এডিশনাল কেমিক্যাল বা অ্যাডমিক্সচার ইউজ করে আমি এই পানির মধ্যে লবণের পরিমাণটা কমায় ফেলতে পারি, তাহলে হয়তো কম্পিউটার ম্যাক্সিমাম স্ট্রেংথ গেইন করা পসিবল হবে। আপনি একটা সলিউশন অফার করলেন বা রিকমেন্ডেশন অফার করলেন। ঠিক আছে, তারপর সামারি কনক্লুডস টেক্সট, সামারি কনডেন্সেস টেক্সট। মানে এই সামারিতে কিন্তু আপনার কথাবার্তা কম লিখতে হয়। আপনি উপরের সেকশনগুলো যত কথাবার্তা লিখছেন, সামারিতে মনে করেন 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে পুরো টেক্সটটাকে কনডেন্স বা ঘনীভূত করে ফেলতেছে। Conclusions evaluate and infer from text, recommendations offer specific courses of action. এবং এই যে মানে আপনি সামারি করছেন অনেকগুলা ঘটনাকে একসাথে, এই সামারির উপর বেস করে হচ্ছে আপনি যার কাছে টেস্ট করতে দিচ্ছেন সে একটা কনক্লুশন ড্র করবে। ঠিক আছে, কনক্লুশনস ইভালুয়েট এন্ড ইনফার ফ্রম টেক্সট, মানে কনক্লুশনটা ইভালুয়েট করা হবে এবং অনুমান করার চেষ্টা করা হবে। রিকমেন্ডেশনস অফার স্পেসিফিক কোর্স অফ অ্যাকশনস, এরপর হচ্ছে রিকমেন্ডেশন দেওয়া হবে আসলে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। ঠিক আছে, তারপর দেখেন যে সামারাইজ পয়েন্টস ইন দ্য সেম অর্ডার অ্যাজ টপিক ডিসকাসড ইন দ্য টেক্সট। আপনি টেক্সটে এরকম বড় বড় প্যারাগ্রাফ যেভাবে সাজাইছেন, শুরুতে লিখছেন হচ্ছে রবীন্দ্রনাথ কোথায় জন্মাইছে, তারপর লিখছেন যে রবীন্দ্রনাথ কি কি জায়গায় পড়াশোনা করছে, তারপর লিখছেন যে রবীন্দ্রনাথ ইয়ং এজে কোথায় চাকরি করছে বা কি করছে না করছে, তারপর লিখলেন যে রবীন্দ্রনাথ কবে গান লেখা শুরু করলো, তারপর মানে রবীন্দ্রনাথ আস্তে আস্তে কিভাবে অসুস্থ হয়ে মারা গেলেন। আমি জানি না উনি অসুস্থ হয়ে মারা গেছিলেন কিনা, বাট উনি কিভাবে মারা গেলেন এটা হচ্ছে আপনি সবার লাস্টে লিখবেন। মানে আপনি আপনার রিপোর্টে এভাবে ডিসকাশন করছেন। আপনি যদি আপনার রিপোর্টে এভাবে টপিক ওয়াইজ ডিসকাশন করে থাকেন, তাহলে আপনি যখন মানে টার্মিনাল সেকশনের মধ্যে সামারি করবেন, আপনাকে সামারি আপনি ওই মেইন ডিসকাশন গুলো যে সিরিয়ালে করছিলেন, প্রথমে রবীন্দ্রনাথ জন্ম হয়েছে, তারপর রবীন্দ্রনাথ স্কুলে ভর্তি হয়েছে, যে সিরিয়ালে আপনি আগাইছেন ওই সিরিয়ালেই আপনাকে হচ্ছে এখানেও আগাইতে হবে। ঠিক আছে, সামারাইজ পয়েন্টস ইন দ্য সেম অর্ডার অ্যাজ টপিকস ডিসকাসড ইন দ্য টেক্সট। ঠিক আছে, এরপর দেখেন ডু নট ইনক্লুড নিউ ম্যাটেরিয়াল ইন দ্য টার্মিনাল সেকশন অফ দ্য রিপোর্ট। আপনি যদি আপনার রিপোর্টের মাঝখানের পার্ট বা মেইন বডিতে এমন কোন ইনফরমেশন আছে যেটা আপনি দিতে ভুলে গেছেন, আপনার মনে নেই, ঠিক আছে, এরকম নতুন কোন ইনফরমেশন আপনি ওই টার্মিনাল সেকশনে গিয়ে নতুন ভাবে নিয়ে আসবেন না। আপনি যা ইউজ করছেন ওইগুলাই খালি আনবেন। নতুন কোন রেফারেন্স বা নতুন কোন ইনফরমেশন টার্মিনাল সেকশনে নট অ্যালাউড। ঠিক আছে, নতুন কোন ইনফরমেশন আনতে হইলে বা নতুন কিছু করতে হইলে ওই একদম শুরুতেই মাঝখানের পার্টেই বলে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে লং রিপোর্ট। ঠিক আছে, লং রিপোর্টটা আজকে একটু শুরু করে আমরা আর বেশি দূর যাবো না আজকে। দেখেন এই লং রিপোর্টের মধ্যে কি করব, বাট এটা কি জিনিস, এক্সটেনশন অফ এ শর্ট রিপোর্ট। লং রিপোর্টটা হচ্ছে একটা শর্ট রিপোর্টের বড় ভার্সন বা এক্সটেনশন বা সম্প্রসারিত ভার্সন। ইনভলভস গ্রেটার লেন্থ এন্ড ডেপথ অফ ডিসকাশন অফ মোর কমপ্লেক্স প্রবলেমস। মানে যদি প্রবলেম গুলো অনেক জটিল বা কমপ্লেক্স হয়, শর্ট রিপোর্ট মনে করেন একটা জাস্ট এক পাতার রিপোর্ট আপনাকে একটা ব্রিফ ধারণা দিচ্ছে, বাট লং রিপোর্টে ওই প্রবলেমটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হবে। রিকোয়ার্স মোর প্রিলিমিনারি কালেকশন, সর্টিং, ইন্টারপ্রেটিং, রাইটিং, এডিটিং এন্ড ক্রিয়েশন অফ ভিজুয়ালস দেন শর্ট রিপোর্টস। মানে আপনি যখন একটা লং রিপোর্ট লিখবেন, আপনাকে শর্ট রিপোর্ট লিখতে গেলে আসলে যা যা লাগে তার থেকে অনেক বেশি জিনিস লাগবে একটা লং রিপোর্ট লিখতে গেলে। কি কি লাগবে? প্রিলিমিনারি কালেকশন, আপনার কিছু ডেটা লাগবে বা আপনি ইনিশিয়ালি যেই রেজাল্ট গুলো পাইছেন এগুলো আপনার কাছে লাগবে। সর্টিং, রেজাল্ট গুলোকে সর্ট করতে হবে বা গোছাইতে হবে। ইন্টারপ্রেটিং, এবার ওই গোছানো বা সর্টেড রেজাল্ট থেকে আপনাকে মানে কি সমস্যা এটা ইন্টারপ্রেট করার চেষ্টা করতে হবে, অনুমান করার চেষ্টা করতে হবে। তারপর দেখেন যে রাইটিং, মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি কি লিখবেন কি কি লিখবেন না। এডিটিং, আপনাকে চিন্তা করতে হবে যে আমি ডকুমেন্টে কিভাবে এডিট করে কোন ফরম্যাটে আমি মানে ডকুমেন্টটা তৈরি করব। আর লাস্টে কি, ক্রিয়েশন অফ ভিজুয়ালস, মানে যদি কোনো গ্রাফ থাকে, যদি কোনো ডায়াগ্রাম থাকে, এই জিনিসগুলা আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, দেন শর্ট রিপোর্টস, মানে আপনার কাছে যদি লং রিপোর্ট চেয়ে কোনো শর্ট রিপোর্ট পাঠানো হয় ওই কোম্পানি থেকে, ওই শর্ট রিপোর্টটা আপনি চাইলে আপনার মানে লং রিপোর্টের লাস্টে অ্যাটাচ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। আর লাস্টের পয়েন্টটা দেখেন যে মিক্স অফ ইনফরমেটিভ এন্ড পারসুয়েসিভ ইনফরমেশন, মানে লং রিপোর্ট, শর্ট রিপোর্টটা যেরকম ছিল যে শুধুমাত্র ইনফরমেটিভ হইলে ইনফরমেটিভ আর হচ্ছে কি ইন্টারপ্রিটেটিভ হইলে ইন্টারপ্রিটেটিভ, বাট লং রিপোর্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে লং রিপোর্টটা হচ্ছে আপনার একই সাথে ইনফরমেটিভও আবার কি বলবো ইন্টারপ্রিটেটিভ, মানে পারসুয়েসিভ। সে হচ্ছে ইনফরমেশনও ক্যারি করে আবার অনুমানও করার চেষ্টা করে যে কে দোষী বা কে আসলে কি করছে না করছে। ওকে, আর লং রিপোর্টের দেখেন এখানেও তিনটা পার্ট থাকবে, ওই যে প্রিপারেটরি পার্ট, মেইন বডি আর ব্যাক ম্যাটার বা সাপ্লিমেন্টারি পার্ট। ঠিক আছে, এটাকে আমরা সাপ্লিমেন্টারি পার্টও লিখতে পারি, অথবা অন্য কিছু লিখতে পারি, কি লিখতে পারি, অ্যানেক্সারও লিখতে পারি। ঠিক আছে, তো আমরা মানে লং রিপোর্ট দেখলাম যে শর্ট রিপোর্টের বড় ভার্সন, যখন মোর কমপ্লেক্স প্রবলেম ক্রিয়েট হবে তখন শর্ট রিপোর্টের জায়গায় লং রিপোর্ট লিখতে হবে। অনেক সময় কোনো কোম্পানি যদি আমাদের কাছে কোনো একটা শর্ট রিপোর্ট পাঠায় রিকোয়েস্ট করে যে তাদের একটা জিনিস বের করে দেওয়ার জন্য, মানে অ্যানালাইসিস করার জন্য কারণ বের করতে বলে আমাদেরকে, সেই ক্ষেত্রে আমরা মানে লং রিপোর্ট ইউজ করে তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং এখানে কি কি আসবে, প্রিপারেটরি পার্ট থাকবে, মেইন বডি থাকবে, ব্যাক ম্যাটার বা সাপ্লিমেন্টারি পার্ট বা অ্যাপেন্ডিক্স, যেটাই বলবেন এটা থাকবে। আই হোপ বুঝতে পারছেন। আজকে তাহলে আমি আর না যাই, আজকে এতটুকুই থাক। ঠিক আছে, আমরা কালকে দেখবো হচ্ছে গিয়ে এই প্রিপারেটরি পার্টের মধ্যে কি থাকবে, মেইন বডির মধ্যে কি থাকবে, ব্যাক ম্যাটারের মধ্যে কি থাকবে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। কালকে হচ্ছে আমরা ক্লাস করবো হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস, আজকে করলাম, কালকে রাত্রে 9টার সময় আমরা ট্রান্সপোর্টেশন ক্লাস করবো ইনশাআল্লাহ। তো কালকে ক্লাসটা করার সময় সবাই চেষ্টা করেন হাতের কাছে ক্যালকুলেটর রাখতে, কালকে একটু কিছু ম্যাথই করবো আমরা, তো বেশ কিছু হিসাব নিকাশ করতে হবে আর কি আমাদেরকে। তো আজকেই বলে দিচ্ছি যে হাতের কাছে প্লিজ একটা ক্যালকুলেটর রাখেন, তাহলে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। ওকে স্যার।